My loving students and my respected followers, today I have taken some MCQs to do some practice. Okay, and as you know, there is a topic in our grammar. The name of the topic is subject verb agreement or subject verb concord, isn't it? And this is very important, isn't it? In your examination you get a lot of questions from this topic, not only in your school examination, your board examination, in your competitive examination in future. Okay, you will be getting a lot of questions from this topic. Okay, let me write the name of the topic: subject verb agreement. Okay, this is the name of the subject verb agreement or subject verb concord. What you say, isn't it? Here you see, fill in the blanks by choosing the most suitable words from the given options. For each question there are 4 options. You have to choose one that is suitable. ঠিক আছে, তাহলে এখন আমরা এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, এই ব্যাপারটা আগে একটু জেনে নিই। শোনো, একটা সেন্টেন্সের মধ্যে দেখবে ভার্বকে আমাদের চেঞ্জ করতে হয়। দেখো, একটা সেন্টেন্সে শুধু ভার্বেরই পরিবর্তন কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। ভার্ব কোন কোন ক্ষেত্রে পরিবর্তিত হয় একটা সেন্টেন্সে, ঠিক আছে? দেখো, আমরা 5 ধরনের সেন্টেন্স পাই। আমাদের যে গ্রামারে মুড আছে সেই মুড থেকে আমরা 5 ধরনের সেন্টেন্স পাই। আমার বিভিন্ন ক্লাসে এই মুড নিয়ে আমি ছোট করে ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যে মুড জিনিসটা কি। আমরা মুডের উপরে এক্সক্লুসিভ ক্লাস করব, ঠিক আছে, কিন্তু তার আগে বলিনি যে আমরা যে আমাদের মনের ভাব প্রকাশ করি, এক এক সময় আমাদের মনের ভাব এক এক রকম হয় এবং সেই সময় কি হয়, ওই মনের ভাব, বিভিন্ন মনের ভাবকে বিভিন্নভাবে আমাদের প্রকাশ করতে হয়। সেই প্রকাশ ভঙ্গিটা কিন্তু ভার্ব পরিবর্তনের মধ্য দিয়েই আমরা সেটাকে সম্পন্ন করি। এই যে ভার্বের পরিবর্তন করি তাকেই কিন্তু আমরা গ্রামারে মুড বলি এবং সেই মুড অনুযায়ী আমাদের কিন্তু 5 ধরনের বাক্য বা সেন্টেন্স আমরা পাই। তোমরা তো আগে জানো, একটা পাই আমরা অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ বা স্টেটমেন্ট, আর একটা কি পাই ইন্টারোগেটিভ, আর একটা কি পাই এক্সক্লামেটরি, আর একটা কি পাই অপটেটিভ এবং অবশেষে কি পাই ইম্পারেটিভ। তো এই যে 5টা বাক্য আমরা পেলাম কেন? আসলে এই 5টা বাক্যের যে এক্সপ্রেশন, ওয়ে অফ এক্সপ্রেশন, আমরা যে আমাদের বিভিন্ন রকমের মুডকে এক্সপ্রেস করি এবং সেই মুডগুলোকে এক্সপ্রেস করবার জন্য আমরা একটা সেন্টেন্সের ভার্বের জায়গার বা অবস্থানের পরিবর্তন করে সেই বিশেষ বিশেষ মুডগুলোকে আমরা এই 5টি বাক্য গঠনের মধ্য দিয়ে প্রকাশ করি। তাই দেখবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব যেখানে বসে, যে কায়দায় বসে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে কিন্তু সেই কায়দা অনুসরণ করা হয় না। একই প্যাটার্নে ভার্বগুলো আমরা বাক্যে বসাই না। ইন্টারোগেটিভের সময় ভার্বটাকে আমরা অন্যভাবে সেট করি, হেল্পিং ভার্বকে সামনে আনি, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, অ্যাজ ইউ নো ফ্রম মাই আর্লি ক্লাসেস, ঠিক আছে? ইম্পারেটিভ সময় একরকম, অবজেক্টিভের সময় একরকম। সব জায়গায় দেখবে তুমি যে ভার্বের স্থানের পরিবর্তন, তার চেহারার পরিবর্তন ঘটিয়ে ঘটিয়ে আমরা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের মুডকে প্রকাশ করি এই 5টি বাক্যের মধ্য দিয়ে।
তাহলে সেইখানে আমাদের ভার্বকে চেঞ্জ করে বিভিন্ন ধরনের বাক্য আনতে হয়। এটা গেল এক ধরনের জায়গা যেখানে আমাদের ভার্বকে চেঞ্জ করতে হয়। ভার্বের চেহারা, ভার্বের অবস্থান, এদেরকে আমাদের চেঞ্জ করে নিতে হয়। ঠিক আছে, আর একটা দেখো, টেন্স অনুযায়ী আমাদের ভার্বের চেহারার পরিবর্তন হয়। এটাও তোমরা জানো, ভার্বের তিনটি পার্ট আছে আমরা জানি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, যাকে আমরা V1, V2, V3 এগুলো আমরা শিখি কেন? এই জন্য যে কাল অনুযায়ী, অর্থাৎ বাক্যটা কোন সময় বলা হচ্ছে, বাক্যটার সময়কালটা কি, সেই অনুযায়ী আমাদের টেন্স আছে 12টা। সেটা তো তোমরা জেনেছো, আমি আমার আগের ক্লাসগুলোতে টেন্সের উপরে বিস্তর আলোচনা করেছি সেখানটায় আমি। ঠিক আছে, সেই টেন্স অনুযায়ীও কিন্তু ভার্বের পরিবর্তনগুলো ঘটে। আমরা ভার্বের পরিবর্তনের মধ্য দিয়ে কাজের সময়কালকে টেন্সের মধ্য দিয়ে প্রকাশ করি। গেল। আর একটা দেখো, আমরা যে ভয়েস চেঞ্জ করি সেখানেও দেখবে যে আমরা ভার্বের পরিবর্তনের মধ্য দিয়ে সাবজেক্ট কখন কাজ করে অথবা কাজটিকে কখন করা হয়, দ্যাট ইজ আমি তোমাদের অ্যাক্টিভ প্যাসিভের কথা বলছি, সেক্ষেত্রেও দেখবা ভার্বের গঠন এবং তার স্থানের পরিবর্তন আমাদের করে নিতে হয়। ক্লিয়ার? সেক্ষেত্রেও আমাদের ভার্বকে কিন্তু বাক্যের মধ্যে পরিবর্তন ঘটাতে হয়। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব হচ্ছে সেই স্তম্ভ যাকে তুমি নাড়াচাড়া করে বিভিন্ন রকমের বাক্য, অ্যাক্টিভ প্যাসিভ বাক্য, টেন্স অনুযায়ী বাক্যের গঠন সব তুমি কিন্তু ভার্বের পরিবর্তনের মধ্য দিয়েই পেয়ে থাকো। ক্লিয়ার? আর একটা ইম্পর্টেন্ট জায়গা আছে যেখানে আমাদের ভার্বকে পরিবর্তন করতে হয়, সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট তোমরা সবসময় জানো নাউন বা প্রোনাউন হবে সাবজেক্ট, এটা তো তোমাদের জানা আছে, নাউন বা প্রোনাউন বলো। তাহলে সাবজেক্ট মানে নাউন বা প্রোনাউন। এবার সেই নাউন বা প্রোনাউনের নাম্বারটা কি সেটা দেখতে হবে, দ্যাট ইজ সেটা কি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। তো সাবজেক্টের যে সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব একরকম হবে, প্লুরাল নাম্বার হলে ভার্ব একরকম হবে, গঠন চেঞ্জ হয়ে যাবে। এটা তোমরা শিখেছো যখন আমি টেন্স করিয়েছি, ভয়েস করিয়েছি সেখানে। তো এই যে যখন নাকি তোমার সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন ঘটে, তখন সাবজেক্ট এবং ভার্বের সেই যে সম্পর্কটাকে বলে চুক্তি, এগ্রিমেন্ট। সাবজেক্টের সাথে ভার্বের চুক্তি, কোন সাবজেক্ট হলে ভার্ব কিরকম হবে। ক্লিয়ার? তাহলে এতগুলো কথা আমি কেন বললাম, যে একটা বাক্যে ভার্ব হচ্ছে মূল তোমার পিলার, সেই ভার্বকে নাড়াচাড়া করেই আমরা বিভিন্ন বাক্য পাই। কালকে আমরা এখানে দেখাতে পারি, টেন্সকে দেখাতে পারি, ভয়েসকে দেখাতে পারি, সব ভার্বের পরিবর্তনের মধ্য দিয়ে। আর ভার্বটা এতই গুরুত্বপূর্ণ, সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি হয়। ঠিক আছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে। আর সাবজেক্ট সবসময় তোমরা জানো নাউন বা প্রোনাউন হবে। ক্লিয়ার? তো এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমাদের বিভিন্ন পরীক্ষায় এরা কিন্তু আসে। তাই চলো আমরা আজকে এই যে টপিকটা দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এর উপরে আমরা কিছু বিষয় নিয়েছি। চলো আলোচনার মধ্য দিয়ে আমরা শেখার চেষ্টা করি যে সাবজেক্ট কিভাবে বের করব এবং সেই সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। ক্লিয়ার? এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যে বাক্যটা দেখো কি রয়েছে, দেখো 1 নম্বরে দ্য লেভেল অফ ইনটক্সিকেশন। তাহলে এইখানটায় আমাদের ভেরি আছে, ভ্যারিস আছে, হ্যাভ ভ্যারিড আছে, নান অফ দিস। ঠিক আছে, ভ্যারি মানে পাল্টে যায়। তাহলে দ্য লেভেল অফ ইনটক্সিকেশন, ঠিক আছে, নেশা। ইনটক্সিকেশন মানে কি? নেশা। নেশার যে লেভেলটা, এটা কিন্তু দেখো সিঙ্গুলারে আছে, দ্য লেভেল সিঙ্গুলারে আছে, লেভেলস নেই, তাই না? তাহলে এটা আমাদের কি আছে? সিঙ্গুলার আছে, এটা আমাদের সিঙ্গুলার আছে, খেয়াল করো। তাহলে কে ভ্যারি করছে, ইনটক্সিকেশন না লেভেল? লেভেলটা ভ্যারি করছে। তাহলে দেখবে কখনো কখনো তোমার সাবজেক্টটা না একের অধিক শব্দ নিয়ে কিন্তু বসা থাকবে। যেমন এখানে দেখো দি একটা শব্দ, লেভেল একটা শব্দ, অফ একটা শব্দ, ইনটক্সিকেশন একটা শব্দ। বলো, এখানে 4টা শব্দ নিয়ে তোমার সাবজেক্টটা তৈরি। তাহলে কি এই 4টা শব্দেরই আমার সিঙ্গুলার প্লুরাল বের করতে হবে? নো।
দেখো এই সাবজেক্টের মধ্যে সাবজেক্টিভ ওয়ার্ড বলে একটা কথা হয়, সাবজেক্টের মধ্যে সাবজেক্টিভ ওয়ার্ড। তাহলে সাবজেক্টের মধ্যে তার মানে আমার যদি এখানটায় ভার বসে, সাপোজ আমি এখানে ভার বসাবো, এই গ্যাপটায় আমি ভার বসাবো, ওকে। তাহলে এইখানে যে আমি ভার বসাবো, ভার্বের আগের অংশটাকে আমি কি বলবো? সাবজেক্ট। ভার্বের পরের অংশটাকে আমরা কি বলবো? অবজেক্ট। এটাই আমাদের সাধারণ ধারণা, ইজন্ট ইট? তাহলে ভার্বের আগে যে সাবজেক্ট আছে, তাহলে কি আমরা এখানে চারটা শব্দ পেয়েছি, প্রতিটা শব্দেরই কি সিঙ্গুলার প্লুরাল দেখতে হবে? না। এই যে চারটা শব্দ নিয়ে যে সাবজেক্ট আছে, এই চারটা শব্দের মধ্যে কোন শব্দটা সাথে তোমার ভার্বের সম্পর্ক, যে শব্দটার সাথে তোমার ভার্বের সম্পর্ক, সেই শব্দটাকে বলে সাবজেক্টিভ ওয়ার্ড। তাহলে দেখো লেভেল শব্দটার সাথে এখানে আমাদের ভ্যারিকে নিয়ে ভার্ব বসাবে, তা পাল্টানো, ভ্যারি মানে পাল্টে যায় না? তাহলে এখানে কে পাল্টে যায়? দি পাল্টায়, অফ পাল্টায়, ইনটক্সিকেশন পাল্টায়? না, এরা কেউই ভ্যারির সাথে তাদের কোনো সম্পর্ক নেই। ভ্যারির সাথে কে পাল্টায়? লেভেল পাল্টায়। তাই লেভেলকে আমরা কি বলি? লেভেলটাকে আমরা বলি সাবজেক্টিভ ওয়ার্ড। খেয়াল রাখো, এটাকে আমরা বলি সাবজেক্টিভ ওয়ার্ড, ঠিক আছে? এই সাবজেক্টিভ ওয়ার্ডটাকে তোমার যখন সাবজেক্ট একের অধিক শব্দ নিয়ে তৈরি হবে, তখন লক্ষ্য রাখো কোন শব্দটার সাথে ভার্বের সম্পর্ক এখানে রয়েছে, সেই শব্দটা সাবজেক্টিভ ওয়ার্ড। তার নাম্বার তুমি খুঁজে বের করো যে সে সিঙ্গুলার না প্লুরাল। তাহলে লেভেল এর সাথে এস নেই, সুতরাং এটা সিঙ্গুলার। তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই এস যুক্ত হবে। তোমরা জানো এটা পার্সন দেখতে হবে, পার্সন কি আছে? দ্য লেভেল, এটা থার্ড পার্সন আছে, তাই না? আই, উই তোমার ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, আর সবাই থার্ড পার্সনের মধ্যে পড়বে। তাহলে লেভেল হচ্ছে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার, তাই তোমার ভার্বের সাথে এস ও ইএস যুক্ত হবে। তাহলে তোমার অ্যান্সার কি? বি নম্বর, ভ্যারিস। ক্লিয়ার ব্যাপারটা? তোমার ভ্যারিস হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এইখানটায় আমাদের কি বসবে? ভ্যারিস বসে গেল, ঠিক আছে? আর ওয়াই উঠে গিয়ে আমরা আই করে দিই। যখন আমরা ইএস যুক্ত করব, তখন ওয়াই দিয়ে যে শব্দটা আছে, দেখো ওয়াইর আগে তোমার কনসোনেন্ট আছে কিনা। তাহলে ওয়াইর আগে একটা কনসোনেন্ট আর আছে, তার মানে এবার তুমি ভ্যারির সাথে যদি ইএস যুক্ত করতে চাও, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে, বলো তো কি? ওয়াইকে আই করে দেবে। এই যে দেখো আমি ওয়াইকে আই করে দিয়েছি, ক্লিয়ার? তারপরে তার সাথে ইএস যুক্ত করতে হবে। তাহলে তোমার বি হচ্ছে তোমার আনসার, ওকে? শোনো, তুমি যদি ইংরেজি শিখতে চাও, তাহলে তোমাকে প্রচুর পরিমাণে এই ধরনের এমসিকিউ করতে হবে এবং গল্পের মধ্য দিয়ে, ঠিক আছে? আমরা ধীরে 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 বিষয়গুলোকে বুঝে নেব, ঠিক আছে? কোনো কোশ্চিন তোমাদের থাকবে, তোমরা কমেন্ট বক্স ইউজ করো, আমি সেখানে দেখে নেব, ক্লিয়ার? তারপরে আবার আমরা ফার্দার আলোচনায় বসবো, দেখবে ঠিক ক্লিয়ার হয়ে যাবে। এগুলো নিয়ে একদম দুশ্চিন্তা করবে না, ওকে? জাস্ট ইউ থিঙ্ক উই আর প্লেইং সাম গেম, ওকে? নাও ইউ সি নাম্বার 2, 1500 মাইলস। আমাদের মনে হচ্ছে এটা একটা প্লুরাল সাউন্ড আছে না? মাইল সিঙ্গুলার সাউন্ড, আর মাইলের সাথে এস আছে, প্লুরাল সাউন্ড। ভেরি গুড। তার মানে আমাদের মনে হচ্ছে 1500 মাইলস, তার মানে এটা প্লুরাল আছে। দেখো বলছে এ লং ডিস্টেন্স, এই জায়গাটা কি বলছে একটু খেয়াল করো, একটি দীর্ঘ দূরত্ব। তাহলে এই যে লং ডিস্টেন্সটাকে কি বলছে? একটি, একটি দিয়ে সম্বোধন করছে, অনেকগুলো বলেনি, একটি দীর্ঘ দূরত্ব, ঠিক আছে? টু ট্রাভেল, টু ভিজিট ওয়ানস ফ্যামিলি। তার মানে একজনের পরিবারকে ভিজিট করতে যদি কেউ যায় এবং সে যদি তাকে যদি হাঁটতে হয় 1500 মাইলস, খেয়াল করো, তাহলে সে যে হাঁটবে সে তো টোটালটা একবারে বলছে যে 1500 মাইলস হেঁটে একজনের সাথে দেখা করতে
যেতে হবে, আমি ধরে নিচ্ছি হেঁটে হোক গাড়িতে হোক যেভাবেই হোক, তাহলে 1500 মাইলসকে ক্রস করে আমাকে একজনের সাথে দেখা করতে যেতে হবে। তাহলে 15 মাইলসকে তুমি যখন ক্রস করবে এবং তুমি যখন তার কাউন্টটা দেবে, অর্থাৎ কতটা তুমি কভার করলে, সে গাড়িতে করো জাহাজে করো যেটাতেই করো, তাহলে তুমি যখন বলবে তুমি কত কভার করলা, তুমি তো একবারই বলবে না যে আমি 1500 মাইলসকে কভার করছি, তখন আমরা তাকে একটা ইউনিট ধরি, সেক্ষেত্রে আমরা তাকে কি বলি, সিঙ্গেল ইউনিট ধরি। তখন আমরা তাকে কি ধরি, সিঙ্গেল ইউনিট। একবারে আমরা 1500 মাইলসকে কভার করি, সেটাই আমরা বলি একে সিঙ্গেল ইউনিট ধরি। তাই এটা আমাদের কাছে থার্ড পারসন সিঙ্গুলার, একে প্লুরাল হিসেবে আমরা ধরবো না, কারণ এখানেও দেখো ইন্ডিকেশন আছে এ লং ডিস্টেন্স, একটা দীর্ঘ দূরত্ব, তাই একটা বলছে, অনেকগুলো দীর্ঘ দূরত্বের কথা বলেনি। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কি কি আছে, ইজ আছে, আর বসবে না। ক্লিয়ার? ওয়ার বসবে না, এগুলা প্লুরাল ফর্ম। তাহলে সিঙ্গুলারের জন্য ইজ বা ওয়াজ বসতে পারে। তাহলে আমরা এটা কি বলছি, এটা আমাদের কাছে একটা মানে কি বলবো, একটা কমন কথা, তাই না, একটা ইউনিভার্সাল কথা এটা, যে 1500 মাইলস সেটা কভার করা একটা লং ডিস্টেন্স, এটা সবার জন্যই সত্যি। তাই এটা সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ব্যবহার হবে। তাহলে আমি এখানে অ্যান্সার কি লিখবো, ইজ লিখবো। ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদেরকে কিন্তু সাবজেক্টের সাথে সাবজেক্ট অনুযায়ী কি করে ভার্ব বসে, যাকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলছি, সেটাই আমরা ক্রমশ শিখছি। এবার দেখো ইদার ইউ অর হি, তুমি যদি দেখো তোমার সাবজেক্টের মধ্যে এই টার্মগুলো রয়েছে, ইদার আর অর, এই টার্মগুলো রয়েছে, তাহলে শেষ যে তোমার সাবজেক্টটা থাকবে, লাস্ট যে সাবজেক্ট, সেই সাবজেক্টের উপরে তোমার ভার্ব নির্ভর করবে, ফলো করবে। ইদার আর অর যদি তোমার সাবজেক্টের মধ্যে থেকে থাকে, তাহলে তোমার লাস্ট যে সাবজেক্টটা থাকবে, যেমন এখানে হি আছে, তার পার্সন এবং নাম্বার অনুযায়ী ভার্ব বসবে। যদি এটা প্লুরাল নাম্বার হয় তাহলে প্লুরাল ভার্ব বসবে, যদি এটা সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সিঙ্গুলারের জন্য যে ভার্ব সেটা বসবে। ক্লিয়ার? তারপরে তার পার্সনও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা জানি পার্সন এবং তার নাম্বার অনুযায়ী আমাদের ভার্বটা পাল্টে যায়। তাহলে এখানে হিটা কি রয়েছে, আমার কাছে থার্ড পারসন আছে, আমার কাছে থার্ড পারসন, খেয়াল করো থার্ড পারসন, আর হিটা আমরা কি জানি, থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, এগুলা আমরা আগেই শিখেছি। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হি এর সাথে কি কি হবে, ইজ হতে পারে, আর হ্যাজ হতে পারে, আর প্লুরালের জন্য হবে, ডি প্লুরালের জন্য হবে, আর হ্যাভ। তাহলে আমার বি আর ডি কিন্তু এই সেন্টেন্সের সাথে যাবে না। তাহলে কি যেতে পারে, ইজ যেতে পারে, হ্যাজ যেতে পারে। যদি তুমি ইজ বলো তাহলে হি ইজ মিস্টেকেন, মানে তাকে ভুল করা হয়, এটা প্যাসিভে যায়। আর যদি বলো হি হ্যাজ মিস্টেকেন, সে ভুল করেছে, হয় তুমি না হয় সে ভুল করেছে, এটা আমার হ্যাজ করে দিলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাবে। তাহলে আমার অ্যান্সার হ্যাজ করে দিই। এখানে আমার প্যাসিভও করতে পারি, কোনো প্রবলেম নেই, যে তাকে ভুল বোঝা হয়, এই অর্থেও চলে আসবে হি ইজ মিস্টেকেন, কারণ হি এর সাথে ইজও যায়, হ্যাজও যায়। তাহলে আমরা হ্যাজকেই এটার সঠিক অ্যান্সার হিসাবে বেছে নিলাম। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে, হ্যাজ। ক্লিয়ার? নাও ইউ সি, দেখো ফিউ স্টুডেন্টস, আমরা কি জানি যে আমাদের নাউন যদি সংখ্যাবাচক হয়, ক্লিয়ার ব্যাপারটা, আমরা কি জানি, কিছু নাউন আমাদের আছে যাদেরকে আমরা কাউন্টেবল নাউন বলি, আর কিছু নাউন আছে আনকাউন্টেবল নাউন বলি। তাহলে কাউন্টেবল যে নাউনগুলো তাদেরকে গোনা যায় 1 2 3 4 5 করে, ঠিক আছে। আর এই যে ফিউ, এই যে শব্দটা, এটা সবসময় কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়। ক্লিয়ার? ফিউ মানে কয়েকজন, স্টুডেন্টসের ক্ষেত্রে কয়েকজন,
ফিউ অ্যাপেলস মানে কয়েকটি অ্যাপেলস, তার মানে ফিউ মানে সবসময় বুঝবে এই ফিউ শব্দের মধ্যে একের অধিক নাউন রয়েছে, মানে কয়েকজন কয়েকটি অর্থেই ফিউ আছে, সুতরাং এটা প্লুরাল ফর্ম ফলো করবে। তার মানে আমাদের সাবজেক্ট এখানটায় ফিউ স্টুডেন্টস মানে কয়েকজন ছাত্র, এটা আমাদের প্লুরাল সাবজেক্ট আছে, ঠিক আছে। তাহলে এই সাবজেক্টটা প্লুরাল আছে, ঠিক আছে, প্লুরাল সাবজেক্ট আছে। তাহলে এর সাথে কি কি যেতে পারে? আর যেতে পারে, হ্যাজ বিন যাবে না, এগুলো থার্ড পারসন সিঙ্গুলারে, ঠিক আছে। তাহলে বোথ বি অ্যান্ড সি, বোথ বি অ্যান্ড সি এটাও যাবে না, কারণ সি তো আমরা আগেই কেটে দিয়েছি। তাহলে কোনটা যাবে? বি নম্বরটা আমাদের অ্যান্সার, বিকজ এখানে সাবজেক্ট আমাদের প্লুরাল। ফিউ স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস টুডে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলো। মানে তুমি যখন একটা সেন্টেন্স লিখতে যাবে বা বলতে যাবে, এরা এসে তোমাকে কিন্তু ভীষণ কনফিউজ করে ফেলবে। ফলে এদের সম্বন্ধে তোমার ধারণাটা যদি ক্লিয়ার থাকে, দেন ইউ নেভার গেট কনফিউজড whenever you go to talk or to write anything, বলো। তাহলে এইভাবে যদি আমরা শিখে নিতে পারি, আমার মনে হয় না, বলো, এটা তোমাদের কাছে একটা ভীষণ প্রেশার হচ্ছে, isn't it? জাস্ট আমরা এখানে গেম করছি। ইংরেজিতে না আমাদেরকে যে কোনো প্রকারে অ্যাট এনি কস্ট আমাদেরকে শিখতে হবে। কেন শিখতে হবে? এটা আমাদের একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখন আমরা তো কেউ, এখন আর আমরা কিন্তু কেউই একটা ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ নেই, বলো। এখন আমরা বাংলা থেকে কোনোদিনই বেরোবো না, এটা হতে পারে না। আমরা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন সময় পড়াশোনা কাজের জন্য আমাদের বাইরে বেরোতে হবে, ঠিক আছে। সেখানে দেখবে আমাদেরকে বিভিন্ন পরিস্থিতির মধ্যে ইংরাজিটা যদি জানা থাকে ভীষণ হেল্প করবে। এখন বিদেশ বলে তো কোনো কথা নেই, সোশ্যাল মিডিয়ার যুগ, ঠিক আছে, একটা প্ল্যাটফর্ম, সেখানে তোমাদেরকে ইংরাজি জানলে দেখবে বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ তোমরা কিন্তু সেখানে এনজয় করতে পারবে। আর ইংরেজি আমাদের দেশের পার্সপেক্টিভে যদি তুমি ইংরেজি ভাষাটার গুরুত্বটার কথা ভাবো, সাংঘাতিক গুরুত্ব। ওকে, তুমি যদি কোনো অফিসে যাও, কোনো ব্যাংকে গেলে, ইফ ইউ আর এবল টু টক টু সামবডি ইন ইংলিশ, দেখবে তখন তোমার একটা আলাদা রেসপেক্ট তৈরি হয়ে যাবে এবং সেখানে তুমি একটা অ্যাডভান্টেজকে এনজয় করতে পারবে। ক্লিয়ার? এভরিওয়্যার, এভরিওয়্যার, ইভেন ইন আওয়ার কান্ট্রি। সেই জন্য আমি বলি, চলো আমরা ইংরেজিটা শিখি। অসুবিধা চলো আমরা ফেস করি, দেখি না কোথায় কি আছে। দেখো তারপরে কি রয়েছে 5 নম্বর, হি আস্কড মি whether either of the applications। ক্লিয়ার ব্যাপারটা? এই যে ইদার শব্দটি, ইদার, আমি একটু আগে কি বললাম, যদি দেখো একটা সেন্টেন্সে তোমার ইদার মানে কি, কোন মানে যে কেউ, ইদার অফ ইউ মানে তোমাদের মধ্যে যে কেউ, তার মানে এটা সবসময় তোমাদেরকে যে কেউ অর্থে আছে, যে কেউ, যে কোনোটা। তার মানে আমরা যে কোনোটা, যে কেউ সবসময় সিঙ্গুলার হিসাবে ধরবো, মনে রাখবে, সিঙ্গুলার হিসাবে ধরবো, মাইন্ড ইট। যে কেউ, যে কোনোটা, ঠিক আছে। ইদার অফ দি অ্যাপ্লিকেন্টস, অ্যাপ্লিকেন্টসদের মধ্যে যে কেউ, বা যদি দুইজন অ্যাপ্লিকেন্টস থাকে, যে কেউ। ক্লিয়ার ব্যাপারটা? সেই জন্য এটা সিঙ্গুলার হিসাবে আমরা, হি আস্কড মি whether either of the applicants suitable। তার মানে এইটা আমাদের কাছে কি আছে, সাবজেক্টিভ ওয়ার্ড আছে, এটার উপরে আমাদের ভার্বটা ডিপেন্ড করছে। খেয়াল করো এখানে কত বড় সাবজেক্টটা দেখো, কিন্তু সব শব্দগুলো এখানে যে ভার্ব বসবে তার সাথে সম্পর্ক নেই, টোটালটাই সাবজেক্ট, কিন্তু এখানে সাবজেক্টিভ ওয়ার্ড, যে ওয়ার্ডটার সাথে আমরা ভার্বের সম্পর্ক দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ইদার। ক্লিয়ার? সাবজেক্টিভ ওয়ার্ড, সেটা আমাদেরকে এখানে আমরা কি হিসেবে পাচ্ছি, সিঙ্গুলার। তাহলে আমরা
ওয়ার প্লুরাল আছে, আর প্লুরাল আছে, তাহলে আমার সিঙ্গুলার কি আছে, ইজ এবং ওয়াস। এবং এইটা আমার কাছে কি আছে, আস্ট আছে, পাস্ট টেন্সে আছে। খেয়াল করো, এটা আমার কাছে কি আছে, পাস্ট আছে, দ্যাট ইজ এটা আমার V2 ফর্মে আছে। তার মানে এখানকার যে ভার্বটা সেটা আমার পাস্টেই করতে হবে, আমাদের ন্যারেশন তাই বলে। ক্লিয়ার? আর এখানে তো তুমি ওয়েদার মানে কি, এটা আমার কাছে লিঙ্কার হয়ে আছে, অর্থাৎ এটা একটা ইনডাইরেক্ট স্পিচে আছে। আমি ন্যারেশনে দেখিয়েছি এটা একটা ইনডাইরেক্ট স্পিচ, তাই না? এটা আমার কাছে কি হিসাবে আছে, এটা লিঙ্কার হিসাবে আছে, লিঙ্কার। ক্লিয়ার? তাহলে এটা অলরেডি ইনডাইরেক্ট স্পিচ করা আছে, তার মানে এইটা পাস্ট, মানে এদিকের ভার্বটাও পাস্ট। তাহলে আমার ডি হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এখানে কি হয়ে যাবে, ওয়াস হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি এটা বুঝেছো। নেক্সট যাও 6 নম্বর। দেখো, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু মেক এ প্রপার সেন্টেন্স। সেম ওয়ে, দেখো, দ্য চেয়ারপারসন অর দ্য সিইও, যখন অর দিয়ে দুটো নাউনকে জোড়া আছে, এটা একটা নাউন আছে, খেয়াল করো, এটা একটা নাউন, খেয়াল করো, নাউন। আবার এটাও একটা নাউন, খেয়াল করো, ঠিক আছে? তাহলে আমি কি বলছি, অর দিয়ে বা ইদার অর দিয়ে যেভাবেই হোক না কেন, তোমার সাবজেক্টের মধ্যে যদি ইদার অর অথবা অর যুক্ত থাকে, তাহলে শেষ যে নাউনটা আছে তার পার্সন এবং তার নাম্বার অনুযায়ী এখানে ভার্বটা বসবে। অর্থাৎ এটা থার্ড পার্সন কিনা এবং সিঙ্গুলার কিনা সেটা তোমার দেখতে হবে, সেই অনুযায়ী তোমাকে ভার্ব বসাতে হবে। অর্থাৎ এইখানটায় যে নাউনটা আছে, অর্থাৎ এইখানটায় যে নাউন আছে, সেই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার ভার্বকে ফলো করবে, যদি এটা প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্বকে ফলো করবে। এইটার উপরে ডিপেন্ড করবে তোমার ভার্বের গঠনটা এখানে কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, সিঙ্গুলারকে ফলো করবে নাকি প্লুরালকে ফলো করবে, এইটার উপরে ডিপেন্ড করবে। এটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব ফলো করবে, এটা প্লুরাল হলে প্লুরাল ভার্ব ফলো করবে। তাহলে দা সিইও, এটা আমার সিঙ্গুলার অবস্থায় আছে না, এটা আমার সিঙ্গুলার, একজনই আছে এখানটায়, খেয়াল রাখো, এটা আমার সিঙ্গুলার আছে এবং এটা আমার কি আছে, থার্ড পার্সন আছে। ক্লিয়ার? এটা আমার থার্ড পার্সন আছে। তাহলে আমি কি কি জিনিস বসাতে পারি? আমি অ্যাপ্রুভিং বসাতে পারি না, কারণ এখানে কন্টিনিউয়াস ফর্ম হবে না। নান অফ দিস, এটাও আমাদের যাচ্ছে না, এ আর বি এর মধ্যে একটা হবে, সুতরাং এ হবে না, বি হবে। এটা যদি সিঙ্গুলার হয় তার মানে আমার বি নম্বরও যাবে না, কারণ বি নম্বরের সাথে অ্যাপ্রুভের সাথে এস নেই, তার মানে এটা প্লুরাল সাবজেক্টকে ফলো করছে। কিন্তু এখানে আমার সাবজেক্ট আছে নাউন, সিঙ্গুলার, থার্ড পার্সন, তার মানে বিও যাচ্ছে না। তার মানে আমার অ্যান্সার কি হবে, এ নম্বর আমার অ্যান্সার হবে অ্যাপ্রুভস। ঠিক আছে? এটা ইএস বসে গেল। এই দেখো, থার্ড পার্সন সিঙ্গুলারে সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস ইএস যুক্ত হয়ে যায়। ক্লিয়ার? এখানে এস যুক্ত হয়ে গেল, অ্যাপ্রুভস। ওকে, নাও দেখো, I will offer a rupees of 1000 gift card to everybody। যখনই তুমি তোমার সাবজেক্টে, খেয়াল রাখো, এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, নান, এনি, এই শব্দগুলো যখনই তুমি পেয়ে যাবে তখন বুঝবে যে তোমার সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, এটা সিঙ্গুলার মিন করে। খেয়াল রাখো, এটা সিঙ্গুলার মিন করে, খেয়াল রাখো। কে কে? এভরিবডি, এনিবডি, এনিবডি, তারপরে আসো এনিওয়ান। ঠিক আছে? তারপরে রয়েছে দেখো, তাহলে এনিবডি আছে, এনিওয়ান আছে, তারপরে এভরিবডি আছে, তারপরে কি রয়েছে, নান রয়েছে। ঠিক আছে? তো এই যে শব্দগুলো যদি তোমার সাবজেক্টে থাকে তাহলে তুমি বুঝবে তোমার কিন্তু ভার্বটা সিঙ্গুলার ফর্মে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে এটা আমার কাছে কি আছে, এটা আমার কাছে রয়েছে সাবজেক্টিভ ওয়ার্ড। মাইন্ড করো, সাবজেক্টিভ ওয়ার্ড।
ক্লিয়ার? কারণ বলছে দেখো, আই উইল অফার এ রুপিস অফ 1000 গিফট কার্ড টু এভরিবডি হু, এই হুটাও কিন্তু এভরিবডিকেই বলছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? হু। এটা আমাদের কাছে রিলেটিভ প্রোনাউন। দেখবে আমরা কনজাকশনে যখন যাব রিলেটিভ প্রোনাউন কিভাবে কি হয় না হয় আলোচনা করব। এটা আমাদের কাছে রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউন তার আগে যাকে নাকি রিলেটিভ প্রোনাউনটা তুলে ধরে তাকে আমরা কি বলি? অ্যান্টিসিডেন্ট বলি। ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে হুটা আর কেউ না, এভরিবডি। তাহলে এইখানটায় এভরিবডি আমার সাবজেক্টিভ ওয়ার্ড, প্রত্যেককে দেব যারা বা যে তোমার কি করেছে, পড়াশোনায় অংশ নেয়। আর এভরিবডি আছে সিঙ্গুলি আমরা ধরবো, তার মানে এখানে আমার সিঙ্গুলার হবে। তাহলে পার্টিসিপেট, এটা প্লুরাল ফর্মে যাবে, এস নেই। তাহলে আমার বিটা আনসার পার্টিসিপেটস, কারণ এটা সিঙ্গুলার এস কে ফলো করছে। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি করবো? এখানটায় এখানে বসাবো পার্টিসিপেটস। ঠিক আছে ব্যাপারটা? এই যে এসটা এখানে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ব্যবহার হলো। এবার দেখো, দ্য ইনফরমেশন, তোমরা তো বুঝেই গেলা, দ্য ইনফরমেশন অবটেইনড ফ্রম দ্য বিজনেস ওনার্স, এখানে সাবজেক্টিভ ওয়ার্ড ইনফরমেশনের সাথে ভার্বের সম্পর্ক। কেন? খবর বিজনেস ওনার্সদের কাছ থেকে, এখানে প্লুরাল আছে, তোমরা কিন্তু কখনো মনে করবে না যে আমার তো এটাই সাবজেক্ট, এখানটায় এস দেখতে পাচ্ছি তার মানে আমার ভার্বটা প্লুরাল হবে। আসলে এন্টায়ারটা তোমার সাবজেক্ট, কিন্তু এখানে সাবজেক্টিভ ওয়ার্ড খুঁজে বের করতে হবে যেইটাকে নিয়ে আমার বাক্যে আলোচনা হচ্ছে। দ্য ইনফরমেশন অবটেইন ফ্রম দ্য বিজনেস ওনার্স, ব্যবসায়ী মালিকদের কাছ থেকে পাওয়া খবর। ঠিক আছে, সেটা সম্বন্ধে বলছি, খবরটা সম্বন্ধে বলছি, আর অন্য কোনো এখানে যতগুলো শব্দ আছে তাদের কারোর সম্বন্ধে বলছি না। তাই এটাকে বলে কি? সাবজেক্টিভ ওয়ার্ড। আর এন্টারটাকে কি বলে? এন্টারটাকে বলে হচ্ছে সাবজেক্ট। তার মানে এটা এন্টারটাকে কি বলবে? এটা ভার্বের আগে বসবে, এখানে তো ভার্ব বসাবো, এর আগে এটা আছে, তাই এটাকে আমরা বলবো সাবজেক্ট। ক্লিয়ার? এটাকে আমরা বলবো সাবজেক্ট। এন্টার সাবজেক্টের উপরে ভার্ব নির্ভর করবে না। যখন তোমার সাবজেক্টটা একের অধিক শব্দ দিয়ে তৈরি হবে, তখন দেখো এর মধ্যে সাবজেক্টিভ ওয়ার্ড কোনটা, যার সম্বন্ধে আমি কথা বলতে চাই, যে শব্দটা সম্বন্ধে আমি কথা বলতে চাই, যে শব্দটার সাথে ভার্বটাকে রিলেট করতে চাই, সেই শব্দটাই কিন্তু তোমার সাবজেক্টিভ ওয়ার্ড। তাহলে এখানে ইনফরমেশন, আমরা সবসময় জানি ইনফরমেশন কি হবে? সিঙ্গুলার মিনিং দেবে। ঠিক আছে, ইনফরমেশন কখনো প্লুরাল হয় না। ক্লিয়ার? তাহলে এবার চলো আমরা কি কি দিতে পারি। তাহলে এটা আমার প্লুরাল, ওয়্যার আছে প্লুরালের জন্য, আমরা এটা ব্যবহার করব না। হ্যাজ আছে, এটা আমার সিঙ্গুলারের জন্য আছে, আর আমার হ্যাভ প্লুরালের জন্য আছে। তাহলে আমার ওয়াজ রিলেভেন্ট হতে পারে অথবা হ্যাজ বিন রেলিভেন্ট হতে পারে। ঠিক আছে, দুটোই আমার সিঙ্গুলার আছে। তাহলে চলো এবার সেন্টেন্সটা দেখি। এখানে বলছে টু বি আছে। তাহলে আমরা কখনো এই টু বি, এই যে সেন্টেন্স প্যাটার্নটা দেখো, টু বি ইনক্লুডেড ইন দ্য স্টাডি। ক্লিয়ার? তাহলে এই টু বি যে বাক্যের গঠনটা হবে, তার সাথে হ্যাজ বিন টু বি আমরা কখনো ব্যবহার করি না। আমরা সেখানটায় দেখো ওয়াজ রেলিভেন্ট টু বি ইনক্লুডেড ইন দ্য স্টাডি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা ওয়াজ রেলিভেন্ট করে দিতে পারি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি করব? ওয়াজ, দেখো এইটা রেলিভেন্ট, তার মানে যুক্তিসঙ্গত ছিল পড়াশোনায় ইনক্লুড করতে। ঠিক আছে, তাহলে আমাদের কোনটা অ্যান্সার হয়ে গেল? ওয়াজ রেলিভেন্ট। নাও ইউ সি লোকাল প্রডিউসড গুডস, আমরা কার সম্বন্ধে বলছি? দ্য অ্যাডভান্টেজ অফ শর্টার সাপ্লাই চেইনস। ঠিক আছে, তাহলে কি বিষয় বলছে? বলছে লোকালে উৎপাদিত যে দ্রব্যগুলি, সেই দ্রব্যগুলি সম্বন্ধে বলছে। তার মানে এইটার সম্বন্ধে বলছে। এইটা আমাদের কাছে সাবজেক্টিভ ওয়ার্ড।
এটা আমাদের কাছে কি আছে, সাবজেক্টিভ ওয়ার্ড আছে, এবং এটা কি আছে, এস আছে, তার মানে এটা আমাদের কাছে প্লুরাল আছে। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে আমার এখানে ভাবটা প্লুরাল করতে হবে। তাহলে হ্যাজ সিঙ্গুলারে যাবে, ইজ সিঙ্গুলারে যাবে। এবার দেখো হ্যাভ হচ্ছে আমাদের আনসার হবে প্লুরাল। তাহলে এই গুডসগুলির, এই দ্রব্যগুলির আছে, তাহলে এটা প্লুরাল আছে, তাহলে আমরা জানি প্লুরালের সাথে হ্যাভ যায়। তাহলে গুডস হ্যাভ দ্য অ্যাডভান্টেজ অফ শর্টার সাপ্লাই চেইনস। ওকে, there are actually 9 MCQ examples I have taken. So today I like to end my class here. I hope you have understood well all this thing. There are so many other things too. We must go through all of them one after another. তোমরা শুধু আমার এই যে কায়দায় আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, অনলাইন অর চ্যানেল তৈরি করে, তোমরা শুধু চ্যানেলের সাথে লেগে থাকো, রেগুলার বেসিসে এগুলোকে ফলো করো, দেখবে অনেক কিছু তোমাদের শেখা হয়ে যাবে। ক্লিয়ার? আমি তো বলছি এই জিনিসগুলো সব ক্লাসের জন্য। এখানে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম বলে কোনো কথা নেই গ্রামারে। ঠিক আছে? গ্রামার বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম আলাদা নয়, সব এক। এবং তোমাদের সব ক্লাসের জন্যই কিন্তু এগুলো প্রয়োজন। ন্যারেশন, ভয়েস চেঞ্জ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করা, সেন্টেন্সের যে এক সেন্টেন্স থেকে আর এক সেন্টেন্সে যাওয়া, এই যে যত কিছু আমাদের সিনটেক্স, জয়নিং, ক্লজ, ফ্রেজ, যত কিছু আমাদের আছে, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম সবাইকে কিন্তু শিখে নিতে হবে। আলাদা কিচ্ছু এখানে নেই। এবং এইগুলো তোমার ওই ছোটবেলা থেকেই শেখা শুরু হয়, এবং দেখবে ওই যতদিন তোমরা ইংরেজিটাকে জানার চেষ্টা করবে, দেখবে ওই সারা জীবনই তোমাদের এই জিনিসগুলোই তোমাদের নাড়াচাড়া করে যেতে হবে। তাই চলো আমরা ভালো করে শিখে নেওয়ার চেষ্টা করি। 11-12 ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জন্য অল দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। এবং বাংলা মিডিয়ামে যারা এবার নতুন ক্লাস 11-এ ভর্তি হচ্ছে, তোমরা তো জানো তোমাদের নিউ সিলেবাস। ক্লিয়ার? এবং নিউ সিলেবাস প্যাটার্নের সব এমসিকিউ টাইপের কোশ্চিন থাকবে, ঠিক এই টাইপের যেগুলো আমি তোমাদেরকে এখানে দেখালাম। ক্লিয়ার? এবং আমি তোমাদের আগের ক্লাসে বলেছি যে আমি মে মাসের 10-12 তারিখের পর থেকে আমি একটা এক্সক্লুসিভ চ্যানেল তৈরি করব আমাদের বাংলা মিডিয়াম ক্লাস 11 নিউ সিলেবাস অনুযায়ী যে স্টুডেন্টসরা রয়েছে তাদের জন্য। সেখানে আমি লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজ, তার মানে গ্রামার এবং টেক্সট, সব কিছু সেখানটায় আমি তোমাদেরকে বোঝাবো এবং এমসিকিউ প্র্যাকটিস করাবো। তোমরা তো জানো তোমাদের ফার্স্ট সেমিস্টারে সব কোশ্চেনগুলো এমসিকিউতে আসবে। ওকে? এবং সেখানে খুব গভীরে যেতে হবে, বোধমূলক অনেক কোশ্চেন সেখানে থাকবে, সে গ্রামার বলো আর তোমার টেক্সট বই বলো। ঠিক আছে? এবং রিডারও আছে তোমাদের। সেগুলো সব আমি মে মাসের 10-12 পরে আমি এক্সক্লুসিভ একটা চ্যানেল করব এই উদ্দেশ্যেই। তোমরা সেখান থেকে হেল্প যথেষ্ট পাবে, সেখানে তোমরা অংশ নিও। তাহলে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ।